কিছুক্ষণের মধ্যে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচিতে। হাম উপসর্গে 2 জেলায় আরও 5 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়ালো 500। শুরু হলো রেলপথে ঈদ যাত্রা, মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ, নিরাপদ ভ্রমণে নানা প্রস্তুতি। ঢাকা দক্ষিণের প্রশাসকের চেয়ারে বসে আব্দুস সালামের মেয়র নির্বাচনের প্রচার, আইনি বাধা না থাকলেও নৈতিকতা নিয়ে প্রশ্ন। ঢাকা চট্টগ্রামের পর এবার নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ, একদিনে 2 জেলায় ধর্ষণ চেষ্টার 5 অভিযোগ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ত্রিশালে পৌঁছে শুরুতেই বৈলর কানহর ধরার খাল খননের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির 127তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান, 3 দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন এবং নজরুল বইমেলার উদ্বোধনী পর্বে। প্রধানমন্ত্রীর এই সফরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেওয়ার কথাও রয়েছে তার। দর্শক, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মীরা যোগ দেবেন আমাদের সাথে। শাহনওয়াজ বাবলু ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন এবং সুলতান মাহমুদ কনিকও আছেন। শুরুতে বাবলুর কাছে জানতে চাই, প্রধানমন্ত্রীর আজকের দিনের কি কি কর্মসূচি রয়েছে খাল খনন দিয়ে যেটি শুরু হবে? শরীফ, আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই যে ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশালের যে কানহর বাজারের যে ধরার খাল, সেটি পুনর্খননের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই তার নির্ধারিত যে শিডিউল ছিল সকাল 9টায় তিনি রওনা দেওয়ার কথা ঢাকা থেকে, কিন্তু এখন পর্যন্ত তিনি রওনা দেননি। আমরা যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর যে তেজগাঁ কার্যালয় রয়েছে সেখানে একটি গাড়ির প্রদর্শনীর উদ্বোধন প্রোগ্রাম ছিল, সেটিকে শেষ করে তিনি কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন বলে আমরা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানকার পরিস্থিতি আমি যদি একটু দেখাই, এখানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে যে ধরার খাল উদ্বোধনের, যে এখানে একটি স্থানীয় ছোট একটি জনসভা হবে, সমাবেশ হবে, সেখানে বক্তব্য রাখবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যেটি করেন সচরাচর প্রতিটি জনসভা এবং প্রতিটি যে সফরগুলো থাকে, উদ্বোধন শেষে তিনি স্থানীয় নেতাকর্মী অথবা সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এখানেও সেটি হবে। এটা কিন্তু তিনি কখন পৌঁছাবেন এটা বলা মুশকিল, কারণ প্রতিবারই তিনি যখন পার্শ্ববর্তী জেলাগুলোতে যান, যেখানে সড়ক পথে বাসে করে যান, যেটি লাল সবুজের বাস, যেটি নির্বাচনের আগে এই লাল সবুজের বাসে করে সারা দেশ চষে বেরিয়েছিলেন তিনি, এবারে সেই বাসে করে আসবেন। যেহেতু বাসে করে আসার সময় নেতাকর্মীরা রাস্তার চারপাশে দাঁড়ায়, নির্ধারিত সময় থেকেও কিছুটা বেগ পেতে হয় তার গাড়ি বহর আসতে, কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুপাশে দাঁড়ায়। কিন্তু আজকের এই ময়মনসিংহের নির্বাচন আগেও তিনি এসেছিলেন, বলা যায় বেশ কয়েক মাসের মধ্যে আবার এই ময়মনসিংহে আসলেন। ময়মনসিংহের ত্রিশাল এই একটি বলা যায় শিল্প অঞ্চল এলাকা। এখানকার মানুষ বেশ কয়েকটি দাবি করেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী যাতে তাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করে, বিশেষ করে নজরুল সিটির যে তারা প্রস্তাবনা করেছেন, তাদের প্রস্তাবনা রয়েছে যে এখানে যে শিল্প অঞ্চল রয়েছে, শিল্প অঞ্চলের আধুনিকায়করণ। বিশেষ করে আপনি জানেন 2004 সালে বেগম খালেদা জিয়া এই ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের উপহার দিয়েছিলেন এবং তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও আসছেন এখানে, এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিন যেই সব বিষয়গুলো থেকে বঞ্চিত রয়েছেন, সেই বঞ্চিতের জায়গা থেকে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে যাবেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। এবারে কনিকের কাছে জানতে চাই, খাল খননের পাশাপাশি নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী, এবং ময়মনসিংহের মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন? কনিক। শরীফ, নিঃসন্দেহে মানুষের মধ্যে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস কিন্তু কাজ করছে। প্রধানমন্ত্রী আসছেন, যদিও নির্বাচনের আগে কিন্তু তিনি এই ময়মনসিংহে দীর্ঘ প্রায় 2 দশক পরে কিন্তু তিনি এসেছিলেন ময়মনসিংহের মাটিতে। এখন আবার আসছেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি আসছেন। তো মানুষের মাঝে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। আর বলে রাখি যে খাল খননের যে কর্মসূচি, সেই কর্মসূচি নির্ধারিত সময় ছিল দুপুর 12:30, যদিও আমরা জানতে পেরেছি যে সেই সময়টা কিছুটা বিলম্ব হবে।
আর এই যে নজরুল মঞ্চ রয়েছে সেই মঞ্চে মূলত 127তম যে কবিগুরুর যে জন্মবার্ষিকীর যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানমালার কর্মসূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে, পাশাপাশি বইমেলা রয়েছে। এবং এই অনুষ্ঠানকে ঘিরেই মূলত যে উচ্ছ্বাস মানুষের মাঝে ছিল, তার সাথে বাড়তি যোগ হয়েছে প্রধানমন্ত্রীর আগমন। এবং এখানকার যারা মানুষজন আছেন তারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে কাছের থেকে দেখবেন। এবং প্রধানমন্ত্রী তার যে কর্মসূচিগুলি রয়েছে, খাল খনন কর্মসূচি, এই অনুষ্ঠানের উদ্বোধন কর্মসূচি, এরপর রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে, বিএনপির যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে তার কর্মসূচির কথা রয়েছে। এবং এই সমস্ত কর্মসূচির মাঝেই সাধারণ মানুষ যারা আছেন তারা প্রত্যাশা করে তাকিয়ে আছেন যে নিশ্চয়ই ময়মনসিংহবাসীর জন্য কোনো সুখবর নিশ্চয়ই প্রধানমন্ত্রীর মুখ থেকে তিনি ঘোষণা করবেন। ময়মনসিংহের উন্নয়নের জন্য, ত্রিশালবাসীর উন্নয়নের জন্য, সর্বোপরি এই ময়মনসিংহের মানুষের আর্থসামাজিক কর্মসংস্থানের ব্যবস্থা বাড়বে, এমন কিছু শিল্প কলকারখানা স্থাপনের জন্য, অর্থনৈতিক জোন করার জন্য। সর্বোপরি বলা চলে যে এই সব কিছুকে ঘিরে প্রধানমন্ত্রীর জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু কিছুক্ষণ পরেই শেষ হবে। ধন্যবাদ কনিক আপনাকে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরকে ঘিরে। হাম উপসর্গে সিলেট এবং ময়মনসিংহে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটেই মারা গেছেন 4 জন। এর মধ্য দিয়ে দেশে হাম এবং উপসর্গে প্রাণহানি 500 জনে ছাড়ালো, আর আক্রান্ত ছাড়িয়েছে 250,000, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হামে এত সংক্রমণ আর মৃত্যু কখনো দেখেনি দেশ। 1980 সাল থেকে হামের সংক্রমণের তথ্য রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সংস্থাটির তথ্য বলছে, সে বছর দেশে হামের রোগী ছিল 11,077। সর্বশেষ 2026 সালে এই সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকার কোনো বিকল্প নেই। তবে গেল বছর টিকার সংকটে পরিস্থিতির অবনতি হয়। যে গ্রামাঞ্চলে গড়ে শতকরা 20 ভাগ শিশু এখনো টিকা পায়নি। শহরাঞ্চলে এই হারটা অনেক বেশি, শতকরা 30 ভাগের বেশি টিকা পায়নি। বাংলাদেশ হাম রুবেলার টিকা কেনে ইউনিসেফের মাধ্যমে। সংস্থাটির দাবি, 2025 সালে ক্রয় পদ্ধতি পরিবর্তনের কারণে টিকা সরবরাহে ছেদ পড়ে। গেল বছর ইউনিসেফ বাংলাদেশকে কত টিকা সরবরাহ করেছে তা জানতে সংস্থাটির সেলস ডিভিশনে চ্যানেল 24, যেখানে দেখা যায় 2023 সালে ইউনিসেফ নিয়মিত টিকাদানের জন্য হাম রুবেলার টিকা 4 মাসে সরবরাহ করে 62,17,000 ডোজ। অর্থ মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্ল্যানিং সেকশন তারা বলেছে যে রেভিনিউর টাকা এইভাবে কাউকে নির্দিষ্ট করে দেওয়া যায় না, এখানে অবশ্যই ওপেন কম্পিটিশন হতে হবে। তাহলে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে ওপেন কম্পিটিশন শিথিল করার বিষয় আছে, সেই আইনটা কিন্তু এখনো হয়নি। 2024 সালের 4 মাসে মোট 53,19,000 টিকার ডোজ সরবরাহ করা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় 9 লাখ ডোজ কম। অর্থাৎ এক বছরের সরবরাহ কমে যায় প্রায় 15%। 2025 সালে 8 মাসে ইউনিসেফ টিকা সরবরাহ করে 2,49,41,500 ডোজ। ওই বছরের সেপ্টেম্বরে অতিরিক্ত দেয়া হয় 70 লাখ ডোজ টিকা। সব মিলিয়ে 2025 সালে 3,19,40,000 ডোজ টিকা সরবরাহ করে ইউনিসেফ, যা 2024 সালের তুলনায় 6 গুণ বেশি ডোজ। 2-3 বছর পর পর সম্পূরক গণটিকা অভিযান চলে, 1 ডোজ দেওয়া হয়, সেটা কেনা নিয়ে জটিলতা হয়েছে। আর বার্ষিক টিকায় যেটা হয়েছে সেটা কভার করা গেছে। ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশন তারা করেছে, কিন্তু সেই বার্ষিক টিকাটা গত 2 বছরে ভালোভাবে দেওয়া হয়নি। গেল বছর টিকা সংকটের জন্য ইউনিসেফ ক্রয় পদ্ধতির পরিবর্তনকে দায়ী করছে, আর সরকার বলছে উন্মুক্ত পদ্ধতিতে নয়, এখন থেকে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই টিকা নেবে সরকার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। হামের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিলেটের হামের খবর জানাতে। শিমুল, হামের প্রকোপ সিলেটে কেমন দেখছেন এবং আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত কত ছাড়ালো?
দেখুন, সিলেটে কিন্তু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে প্রায় অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪ জন শিশু মারা গিয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ৪৭ জন শিশু মারা গিয়েছে, মোট ৫১ জন শিশু মারা গিয়েছে। আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর যে ল্যাব পরীক্ষা রিপোর্ট পাঠায়, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কেউ শনাক্ত না হলেও ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৩ জন শিশু ভর্তি হয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, সিলেট অঞ্চলে কিন্তু ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় যে হাসপাতালগুলো, সেখানে প্রায় ২৯৫ জন শিশু ভর্তি রয়েছেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, যেভাবে আসলে উদ্বেগজনকভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখানে আসলে অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। এবং চিকিৎসকরা বলছেন, যেসব শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিবে তারা যাতে আসলে দেরি না করে নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে আসলে সেবা নেয়। সিলেটে সরকারিভাবে বিভাগীয় যে শহর, সেখানে ২টি হাসপাতাল, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। এবং দিন দিন কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত, আজ হচ্ছে ২৩ মে পর্যন্ত সিলেটে ১৫৮ জন শিশু শরীরে হাম শনাক্ত হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত নিশ্চিত করেছে। এবং চিকিৎসকরা বলছেন যে সচেতনতার পাশাপাশি শিশুদেরকে নিরাপদে রাখতে হবে এবং অভিভাবকরা যাতে ৬ মাস বয়সী যেসব শিশু রয়েছে তাদেরকে খুব দ্রুতই, যারা টিকা নেননি তাদেরকে টিকা আওতায় নিয়ে আসেন। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাজারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেটে হামের খবর জানাতে। আজ থেকে রেলপথে শুরু হয়েছে যাত্রা। এ নিয়ে বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। বিভিন্ন পথেই যে যার মতো যাবেন। আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আবির হোসেন এবং মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। আবির, জানতে চাই, আজকেই তো ঈদ যাত্রা শুরু হলো, ট্রেনগুলো কেমন করে যাচ্ছে, ভিড় কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় আছে কিনা? শরীফ, ঈদের যেহেতু আর মাত্র ৪ দিন রয়েছে, মানে ২৮শে মে থেকে ঈদুল আজহা, যে পবিত্র ঈদুল আজহা, সেটি কিন্তু উদযাপিত হবে এবং সেই ঈদকে কেন্দ্র করে আজকে থেকে যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। যদিও সরকারি ছুটি আগামীকাল মানে 24শে মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩১ মে পর্যন্ত থাকবে, তবে আজকে থেকে আমরা রেলওয়ে স্টেশনে আসার পর থেকে দেখতে পেয়েছি মানুষের ভিড় কিন্তু রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন স্টেশনে কিন্তু এখন একটি ট্রেন রয়েছে, সেটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে এবং 11:15-তে যাওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যাবে। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আসলে সাধারণত রেলের ক্ষেত্রে একটি অভিযোগ সবসময় হয়ে থাকে, সেটি হলো কোনো ধরনের দেরিতে ছেড়ে যাচ্ছে কিনা। তবে যারা রয়েছে, যারা বিগত সময় যারা ট্রেনগুলো ছেড়ে গেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে তেমন খুব বিলম্ব হয়নি। ৫-১০ মিনিট হয়েছে, ৫-১০ মিনিট একটু কম বেশি হয়েছে, তবে তেমন খুব বেশি সমস্যা হয়নি, তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি হলো, সকালে এখানে রেলওয়ে মন্ত্রণালয় থেকে সচিব এসেছিলেন, তিনি বলেছেন যে সাধারণত এবার যে ট্রেনের বিলম্ব যে সমস্যা সেটি কিন্তু হওয়ার তেমন সুযোগ নেই। এবং তিনি আরও জানিয়েছে সাধারণত রেলের ক্ষেত্রে রেলের উপরে মানুষ চলে যায়, ফলে দুর্ঘটনার এক ধরনের কিন্তু শঙ্কা থাকে। তো সে ব্যাপারে কিন্তু রেলওয়ে যে কর্তৃপক্ষ রয়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে রেলওয়েতে, জানি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং ৩ ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই যাদের টিকিট নেই তারা যেন এখানে আসতে না পারে। তবে বলা যাচ্ছে যেহেতু এখনো সরকারি ছুটি শুরু হয়নি, আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে আরও ২-৩ দিনে হয়তো এই যে কমলাপুর রেলে রয়েছে সেখানে হয়তো আরও ভিড় বাড়বে। তবে এখন পর্যন্ত যে চিত্র আমরা দেখেছি সেটি হলো কমলাপুর রেলওয়েতে সবকিছু স্বাভাবিক রয়েছে, সময় মতো কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। শরীফ। আবির, ধন্যবাদ আপনাকে। এবারে সড়ক পথের খবর জানাতে চাই। ঈদ যাত্রায় সেখানে রয়েছেন ইউসুফ আলী। ইউসুফ, মনে হচ্ছে এখনো তেমন ভিড় শুরু হয়নি, তবু সড়ক পথের খবর জানতে চাই আপনার কাছে। শরীফ, আসলে ঈদ যাত্রা শুরু হলেও এই সড়ক পথ তারপরে এই যে ঘাট এলাকা রয়েছে এখানেও কিন্তু তেমন কোনো চাপ আমরা লক্ষ্য করিনি। সারা বছর যেরকম চাপ থাকে তার চেয়ে একটু বেশি, কিন্তু ঈদের সময় যে চাপটা আমরা বাড়তি চাপ যে লক্ষ্য করি সে চাপ কিন্তু নেই। আমি যদি একটু যে চিত্র দেখাই, যে মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নং ঘাটে রয়েছে, এই ৩ নং ঘাটে কিন্তু সকাল থেকে দেখছি যানবাহন এবং যাত্রীরা আসছে এবং অনায়াসে কিন্তু এই ফেরিতে উঠে তারা ওপার চলে যাচ্ছে। অর্থাৎ ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষা
ফেরি পারাপারে যে বাস রয়েছে তারা কিন্তু ঘাটে আসার পরেই সবগুলো ঘাটে যেহেতু সচল রয়েছে, বিভিন্ন ঘাট দিয়ে তারা কিন্তু ফেরিতে উঠে যাচ্ছে। এই মুহূর্তে ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় কোনো বাসই নেই অপেক্ষমান, বা সব বাসই রানিং রয়েছে। তো পশুবাহী যে ট্রাক রয়েছে সেগুলো কিন্তু পশুর যে হাটে সে পশুগুলো পৌঁছে দিয়ে তারপর কিন্তু আবার যে ফিরছে, তো সেই ট্রাকের সংখ্যাটা একটু বেশি রয়েছে, অর্ধ শতাধিক ট্রাকের মতো রয়েছে। এই যে ৩ নং ঘাটে মাত্র একটি ফেরি, ছোট ফেরি বনলতা, সেটি কিন্তু ছেড়ে গিয়েছে। সেখানে কিছু যাত্রীবাহী বাস এবং ট্রাকও রয়েছে। তো লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের একটা ভিড় রয়েছে, কিন্তু যানবাহন এবং যাত্রীদের তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, যেহেতু ঘাটে আসার পরে তাদেরকে ফেরি পারের জন্য কোনো অপেক্ষা করতে হচ্ছে না, তাই কোনো ভোগান্তি নেই। বিআরডব্লিউটিসিও কিন্তু তারা বলছে তাদের পর্যাপ্ত সংখ্যক আজকে 15টি ফেরি চলছে, আর 2টি ফেরি এই নৌবরে যুক্ত হবে। শরীফ, ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থেকে ঈদযাত্রা কিছুটা হলেও শুরু হয়েছে। রেলপথ এবং সড়কপথের খবর জানাচ্ছিলাম আপনাদের। 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও, যার অংশ হিসেবে কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ, যা নিয়ে কাজ করছে নৌ পরিবহন অধিদপ্তর। ছোট ছোট উদ্যোগ নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরও। তবে এক্ষেত্রে অর্থায়ন আর প্রযুক্তির ব্যবহারই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মত বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। পৃথিবীতে বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় প্রায় 42 বিলিয়ন টন, যার প্রায় 2-3% বা 1 বিলিয়ন টন তৈরি হয় আন্তর্জাতিক নৌ চলাচল থেকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী যে গ্রিন হাউস গ্যাস, তার অন্যতম কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ কমাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিং এর কর্মকৌশল নেয় নৌখাতের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপের এই কর্মপদ্ধতির মধ্যে রয়েছে 2030 সাল নাগাদ 20%, 40 সালের মধ্যে 70-80 আর 50 সালের মধ্যে 100% কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনা, যাতে ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশ একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সেটা তৈরি করছে, টার্গেটিং আইএমওর যে টার্গেট 0 ইমিশন বাই 2050, সেই আলোকেই কিন্তু ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা তৈরি হচ্ছে। তো এখানে পলিসি ডেভেলপমেন্ট হচ্ছে। গ্রিন শিপিংয়ে বাংলাদেশের অন্যতম করণীয় বন্দরসমূহের আধুনিকায়ন, জাহাজ রপ্তানি ও রিসাইক্লিংয়ে মান বজায় এবং কম কার্বন জাহাজে বিনিয়োগ, যে পথে হাঁটার কথা বলছে দেশের প্রধান সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। ধাপে ধাপে যখন যাবে 2050-এর ভিতরে কার্বন এমিশন টোটালি এখানে একটা ধাপের পরে কমিয়ে নিয়ে আসা হবে। আমরা সেটার জন্য প্রস্তুতি এখন থেকেই আমাদের নেওয়া দরকার। চট্টগ্রাম বন্দরে আমরা যতটুকু আমাদের পক্ষে এখন বাধ্যতামূলক রয়েছে কার্বন এমিশন কমানোর জন্য, আমরা চেষ্টা করছি যে কিছু গ্রিন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। বিশ্ব বাণিজ্যের 80-90% হয় নৌপথে, ফলে বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে বাংলাদেশের গ্রিন শিপিং এর কার্যকর প্রস্তুতি জরুরি, বলছেন খাত সংশ্লিষ্টরা। নতুন যে জায়গাগুলো আছে, যে বিশেষ করে বে টার্মিনাল হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, সেখানে কিন্তু এই ধরনের পরিকল্পনা মাথায় রেখে যদি নতুনভাবে যদি বন্দরকে সাজানো যায়, তাহলে ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। বিশেষজ্ঞদের মতে গ্রিন শিপিং এর বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ বান্ধব বা বিকল্প জ্বালানির উচ্চ ব্যয়, নতুন অবকাঠামো তৈরিতে অর্থায়ন আর জাহাজ রূপান্তরে প্রযুক্তিগত জটিলতা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আজকে চট্টগ্রাম চেম্বারে নির্বাচন হচ্ছে, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। তিনি যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। ফখরুল, জানতে চাই কেমন হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ব্যবসায়ীরা কি বলছেন? শরীফ, চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দানকারী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হচ্ছে 13 বছর পর। মাঝখানে সিলেকশনের একটা বিষয় ছিল, এরপরে প্রশাসক বসেছিলেন, এখন পর্যন্ত প্রশাসক আছেন, তো এর মধ্যেই এই নির্বাচন হচ্ছে। কাজেই প্রায় এক যুগের পরে 13 বছর পরে এই নির্বাচন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে এক ধরনের গতি সঞ্চার হতে চলেছে এবং ব্যবসায়ী যে নেতা যারা রয়েছেন, সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনি হয়তো দেখছেন যে এখানে এই যারা ভোটার আছেন তারা একেবারে প্রাণোচ্ছল নিয়ে ভোট দিতে এই চট্টগ্রাম চেম্বার হাউস, বিশেষ করে এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখানে এসেছেন। কিছু তথ্য দিয়ে রাখতে চাই, চট্টগ্রাম চেম্বারের এই নির্বাচনে মোট
এখানে প্রার্থী হচ্ছেন 24 জন, অর্থাৎ 24 জন পরিচালক ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। 24 জনের মধ্যে 2 ক্যাটাগরি, টাউন গ্রুপ এবং যে ট্রেড গ্রুপ, সেখানে 3-6 জন নির্বাচিত আগেই হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি যে 18 জন রয়েছেন, সেই 18 জন আজকে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। তাদের মধ্য থেকে একজন হবেন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট। এখানে একটু বলে রাখা দরকার, এই নির্বাচন কিন্তু অনেক আগেই হওয়ার কথা ছিল। 2টি প্যানেল এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। মামলা, এখানে সালিসি বোর্ড এবং ট্রাইব্যুনাল অনেক কিছু পেরিয়ে আজকের এই ভোট। যদিও এই ভোটে একটি পক্ষ, অর্থাৎ একটি যে প্যানেল সম্মিলিত পরিষদ, তারা গতকালকে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন বর্জন করেছে। মূলত টিকে আছে নির্বাচনে একটি প্যানেল, তাদের সাথে কিছু আছেন স্বতন্ত্র প্রার্থী। তো সব মিলিয়ে বলা যাক, দিন শেষে 4টার পরে বলা যাবে পরিবেশ পরিস্থিতি কি দাঁড়ায়। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম চেম্বারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, যেখানে নির্বাচন হচ্ছে আজ। ঈদুল আজহার আনন্দকে বাড়িয়ে দিতে সিঙ্গার বেকর সৌজন্যে গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। দেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে চলছে বিপুল আর্থিক কার্যক্রম। টাকার অঙ্কে যা প্রায় 70,000 কোটিকে ছাড়িয়ে যাবে। এই বছর প্রায় 1,24 লাখ পশু প্রস্তুত করা হয়েছে কোরবানি উপলক্ষে, চাহিদার চেয়েও যা প্রায় 21 লাখ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়বে রেমিটেন্স প্রবাহ, বৈশ্বিক অস্থিরতায় যা দেশের অর্থনীতিতে আনবে স্বস্তি। রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার খামারি তানভীর হোসেন কোরবানি উপলক্ষে নিজ খামারে প্রস্তুত করছেন 50টি দেশি গরু। পশুপালনে 15 লাখ টাকা ব্যয় হয়েছে জানিয়ে আশা করছেন সব খরচ মিটিয়ে 2 লাখ টাকা লাভ হবে। আশা করতেছি যে একটু ভালো রেট পাবো যদি ইন্ডিয়া থেকে গরু আমদানি না হয় বা কোনো রকম সিন্ডিকেট না হয়। এমন 9 লাখ উদ্যোক্তা এবার কোরবানি উপলক্ষে পশুপালন করেছেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় 55 লাখ গরু মহিষ, 66 লাখ ছাগল ভেড়া সহ মোট প্রায় 1,23 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে প্রায় 20 লাখের বেশি পশু। চাহিদার যে প্রাক্কলনটা পেয়েছি সেটা হলো 1,01,00,000, প্রায় 22 লক্ষের অধিক গবাদি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে। সুতরাং আমাদের দেশীয় উৎস থেকেই কুরবানিতে গবাদি পশু সরবরাহ করা সম্ভব, কোনো প্রকার আমদানি করার প্রয়োজন হবে না। বিশ্বে গত বছর সর্বোচ্চ প্রায় 91 লাখ পশু কোরবানি হয় বাংলাদেশে। এই তালিকায় দ্বিতীয় অবস্থান পাকিস্তানের। 1.5 গুণ বেশি জনসংখ্যার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াতেও কোরবানি করা পশুর সংখ্যা বাংলাদেশের তুলনায় 4 ভাগের 1 ভাগ। 2025 সালের পরিসংখ্যানে দেখা যায়, কোরবানির পশুর সংখ্যা, বাজার মূল্য এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। ইন্দোনেশিয়া বা সৌদি আরবের মতো দেশ, তাদের হয়তো ক্যাপাসিটিটা আরও ভালো, হ্যাঁ, তাদের অর্থনৈতিক অবস্থা দিতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষও অন্তত রেমিটেন্সে হলেও, অন্তত একজন যে একটু কম আয়ের যারা মানুষ, তারাও কিন্তু সারা বছর ধরে অর্থ জমান, যে সময়টাতে কিছু হলেও তো কোরবানিতে অংশগ্রহণ করতে। পশুর খাদ্য, লালন পালন, পরিবহন, হাট ব্যবস্থাপনা থেকে শুরু করে নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত লাখো মানুষ। দেশের মোট জিডিপির 1 থেকে 1.25% শুধুমাত্র কোরবানিকে ঘিরেই পরিচালিত হয় বলে জানান বিশ্লেষকরা। টাকার অঙ্কে যা প্রায় 70,000 কোটি। আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে পশু যেটা হাটে আসছে, কিন্তু এর পিছনে পুরো এন্টায়ার ভ্যালু চেইন, সেটা হিসাব করতে গেলে দেখা যাবে যে প্রচুর মানুষ নিয়োজিত, তাদের মজুরির কথা বা তাদের যদি বেতনের কথা যদি বাদ দিই আমরা, বা ভাড়ার কথা বাদ দিই, আমরা শুধুমাত্র পশুর ট্রানজ্যাকশন যেটা হবে সেটাই কমপক্ষে 70,000 কোটি টাকার মতো। কোরবানির জন্য দেশ জুড়ে 3,500-এরও বেশি পশুর হাট বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। অসীম ধর্মীয় গুরুত্বের পাশাপাশি অর্থনীতিতে কোরবানির রয়েছে বিশাল অবদান। প্রায় 50 লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিকভাবে উপকৃত হয় কোরবানির মধ্য দিয়ে। বিশ্লেষকরা বলছেন, স্থবির অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করে তুলবে পবিত্র ঈদুল আজহা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, তেজগাঁও পশুরহাট, ঢাকা।